হেই বন্ধুরা। গল্পের শুরুতে নামি নামের এক মেয়েকে দেখানো হয়। ফোনের অ্যালার্ম বাজতেই সে ঘুম থেকে উঠে যায়, আর ঘুম ভাঙতেই তার প্রথম কাজ হলো সারাদিনের সবকিছু ফোনে চেক করা। আমাদের বাকি সবার মতোই সে তার সারা দিন ফোন ইউজ করে। সবকিছুর জন্য সে তার ফোনের ওপর খুবই নির্ভরশীল। সে একটা স্টার্ট আপ কোম্পানিতে মার্কেটিং এর কাজ করে। সারাদিন কাজকর্ম সেরে সে রাতে আসে তার বন্ধুদের সাথে পার্টি করতে। পার্টিতে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই ফিরে আসার সময় বাসে ক্ষণিকের জন্য ঘুমিয়ে পড়ে। বাসের ব্রেক কষতেই তার ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পকেট থেকে পড়ে যাওয়া তার ফোনটি সেখানেই ফেলে চলে আসে, আর এই হারানো ফোনটি খুঁজে পায় বাসেই বসে থাকা একটি ছেলে। এই ছেলেটির নাম জুন। জুন তার ব্রেকফাস্ট বানিয়ে সেই ছবি ইনস্টাগ্রামে আপলোড করে। তবে অবাক করা বিষয় হলো এটি একটি মেয়ের ইনস্টা অ্যাকাউন্ট। তখনই কাল বাসে পাওয়া ফোনটিতে কল আসে। আসলে নামির বেস্ট ফ্রেন্ড ইউন কল করেছে। জুন কলটিকে রিসিভ করে আর একটি রেকর্ড করা ভয়েস প্লে করে, যেখানে এক মহিলার গলায় বলে এই ফোনটি সে রাস্তায় পেয়েছে, সে কি এটাকে পুলিশ স্টেশনে জমা দেবে? ইউন বলে তার দরকার হবে না, সে গিয়ে তার বান্ধবীকে বলে তারপর সে কল করবে। ইউন নামির বাড়িতে আসে, দেখতে পায় গত রাতে পার্টি করে সে এখনো ঘুমোচ্ছে। ইউন তাকে ডেকে তুলে ফোনের কথা জিজ্ঞেস করতেই নামি তো পাগলের মতো ফোন খুঁজতে শুরু করে দেয়। তখন ইউন নামের ফোনে কল করে জুনের সাথে তার কথা বলায়। নামি জিজ্ঞেস করে সে কোথায় রয়েছে। জুন আবার সেই রেকর্ডেড ভয়েস প্লে করে তার অ্যাড্রেস বলে। নামি তাকে রিকোয়েস্ট করে বলে ফোনটাকে নিয়ে মিউজিক ক্যাফেতে আসতে, আর জুন রাজি হয়ে যায়। ফোন রেখে জুন নামির ইনস্টাগ্রাম থেকে তার সমস্ত ডিটেলস নোট করতে শুরু করে। সে কি করে, লাইফস্টাইল কেমন, বেস্ট ফ্রেন্ডকে, এই সব কিছু। এরপর সে নামির ফোনের লক খোলার চেষ্টা করে, তবে সেটা করতে না পেরে ফোনের স্ক্রিনটাকে ভেঙে ফেলে। আর এখান থেকেই শুরু হয় আসল খেলা। অন্যদিকে এই শহর থেকে দূরে এক জঙ্গলে পুলিশ একটা মেয়ের লাশ খুঁজে পায়, যাকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর সেই লাশের পাশেই জঙ্গলে পুলিশ একটা গাছের ওষুধের কৌটো পায়, যেটা দেখে পুলিশ অফিসার জিমানের কিছু সন্দেহ হয়। সে জঙ্গলে গিয়ে এভিডেন্স খুঁজতে থাকে। তখনই সে দেখতে পায় একটি গাছের গোড়ায় আরও একটি ওষুধের কৌটা। আর এই গাছটি আসলে জিমান তার ছেলেকে নিয়ে লাগিয়েছিল, যাতে এখনো তার ছেলের নাম লেখা রয়েছে। এই সবকিছু দেখে জিমান সন্দেহ করতে থাকে তার ছেলেই এই হত্যাগুলোর পেছনে রয়েছে। এই কথা শুনে জিমানের সহকর্মী ক্যাং বলে তার ছেলে জুনের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করতে। তবে জিমান বলে জুনের এত বড় কাণ্ড করার, অর্থাৎ মার্ডার করার সাহস নেই। আসলে আজ থেকে প্রায় 7 বছর আগে জুন বাড়ি থেকে পালিয়ে গেছিল, তবে সে তার মায়ের সাথে এখনো কথা বলে। আর জুন যে ছেলেদের সাথে থাকে তাদের মধ্যেই কেউ একজন এই খুনগুলো করছে, আর সেই ডেড বডি জুনের নামের ওই গাছের কাছে ফেলে এসেছে। ক্যাং জিমানকে বলে তাড়াতাড়ি প্রমাণ খুঁজে বের করতে। এই খবর যদি অন্য অফিসার জানতে পারে তাহলে তার বিপদ হতে পারে। এদিকে নামি ক্যাফেতে আসে, যেটা তার বাবারই ক্যাফে। এখানে সে পার্ট টাইম কাজও করে। নামির বাবা তার জন্য একটা স্পেশাল জুস বানিয়ে দেয়, যেটা এই ক্যাফেতে বিক্রি করা হয় না। নামির বাবা শুধুমাত্র তার মেয়ের জন্যই এটা বানায়। তখনই নামির জন্য একটা কল আসে। সেখানে ওই মহিলার গলায় জুন তাকে বলে ফোনটা পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গেছে, আর তাই জন্যই সে ফোনটা একটা রিপেয়ারিং শপে দিয়ে এসেছে, পেমেন্টও করে দিয়েছে। সেখান থেকে নামিকে ফোনটা নিয়ে যেতে বলে। নামি ওই মোবাইল রিপেয়ারিং দোকানে আসে। জুন মাস্ক ও টুপি পরে তাকে একটা ফর্ম ভরতে দেয়, যেখানে তার ফোনের পাসওয়ার্ডও লিখতে হবে। নামির কিছুটা অবাক লাগলেও সে কিছু না ভেবেই তার পাসওয়ার্ডটা লিখে দেয়। আর এখন জুন ওই ফোনের স্ক্রিন ঠিক করে, ফোনের লক খুলে স্পাইওয়্যার ইনস্টল করে দেয়, যার সাহায্যে সে নামির ফোনে যা যা হবে তা দেখতে পারবে এবং নামির ফোনের ক্যামেরাও হ্যাক করতে পারবে। নামি তার ফোনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর তার অজান্তেই এখন জুন তার সমস্ত কিছুর খোঁজ নিচ্ছে। সে কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, এই সব কিছু। নামি তার বান্ধবী ইউনকে তাদের দোকানের স্পেশাল জুসের কথা বলে, আর জানায় এখন তার বাবা এই জুসটা বিক্রি করে না। এরপর সে পাবজি খেলতে থাকে, আর এই সব কিছুই জুন জানতে পারে। পরদিন জুন ওই ক্যাফেতে আসে আর নামির কাছে ওই স্পেশাল জুসের অর্ডার করে। নামি কিছুটা অবাক হয়, কারণ এই জুসটা মেনুতে নেই। জুন জানায় সে গত বছর এখানকার রেগুলার কাস্টমার ছিল, তখন ওই ড্রিঙ্কের জন্যই সে এখানে আসতো। নামি তার জন্য ওই স্পেশাল ড্রিঙ্কটা বানায়। সেটা দিতে গিয়েই সে দেখতে পায় ছেলেটি পাবজি খেলছে। এটা দেখে নামির কাছে ছেলেটিকে নিজের মতো মনে হয়। তখনই নামির বাবা সেখানে আসে। ওই জুসটা কেন সে বিক্রি করেছে জানতে চাইলে নামি জানায় সে এখানকার রেগুলার কাস্টমার ছিল। এই বলেই নামি সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেখানো হয় জিমান বাড়িতে এসে চুপচাপ তার স্ত্রীর ফোনটা নেয়। দেখতে পায় তার স্ত্রী এখনো তার ছেলে জুনের সাথে কথা বলে। জুন এখন নতুন জায়গায় শিফট হয়েছে।
তবে সেই অ্যাড্রেসটার SMS তার মা ডিলিট করে দিয়েছে, কারণ জুন তার মাকে বলে দিয়েছিল SMSটি ডিলিট করে দিতে, যাতে তার বাবা না দেখতে পারে। রাতে বাড়িতে এসে নামি তার ফোনের চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর জুন সারা রাত তার ফোন চেক করতে থাকে। এখন জুন নামির সম্পর্কে সবকিছু জেনে গেছে। তার সমস্ত প্রোফাইল বানিয়ে ফেলেছে সে। নামির বাড়ি কোথায়, তার বাড়ির লকের পাসওয়ার্ড, ব্যাংকের ডিটেলস, প্রতিদিনের রুটিন, তার জীবনে কোন কোন মানুষের গুরুত্ব রয়েছে, তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সবকিছু। এরপর দেখানো হয় জুনের ল্যাপটপের ওয়ালপেপারে একটা মেয়ের হাত মুখ বাঁধা ছবি রয়েছে। আসলে এটা সেই মেয়ে যার লাশ কিছুক্ষণ আগেই পুলিশ খুঁজে পেয়েছে। আর এখন জুন তার ল্যাপটপের ওয়ালপেপারে নামির ছবি দেয়, অর্থাৎ নামি হলো তার পরবর্তী শিকার। সকালে নামি যখন অফিসে আসে তখন তার বস জানায় নামির মার্কেটিং এর জন্যই এই কোম্পানির অনেক প্রফিট হয়েছে, তাই নামির স্যালারি সে বাড়িয়ে দেয়। তবে নামি বলে এর পেছনে সবারই পরিশ্রম রয়েছে, তাই সবারই বেতন বাড়ানো উচিত। তবে তার বস জানায় এই মুহূর্তে সে এটা করতে পারবে না, তবে এর পরের বার সে অবশ্যই সবার স্যালারি বাড়াবে। এতদিন পর্যন্ত এই কথাটা সে যেন কাউকে না বলে। আসলে নামির সাথে তার বসের খুব ভালো সম্পর্ক। অন্যদিকে দেখানো হয় জিমান তার স্ত্রীর সাথে বসে ব্রেকফাস্ট করছে। সে তার কাছে জুনের খোঁজ চায়। জুনের মা অস্বীকার করে বলে তার সাথে জুনের কথা হয় না, তবে তাতেও কোনো লাভ হয় না, কারণ গতকাল রাতেই সে জুনের নম্বরটা ক্যাংয়ের কাছে দিয়েছিল, আর ক্যাং ওই নম্বরটাকে ট্র্যাক করে আজ তার ঠিকানা পেয়ে গেছে। ক্যাংয়ের কাছ থেকে জানতে পারে জুনের নিজস্ব কোনো ফোন নেই, সে একটি মেয়ের নামে ফোন ব্যবহার করছে, আর তার একটা ফোন রিপেয়ারিং শপও রয়েছে, তবে তা কোথায় আছে এখনো জানা যায়নি। এদিকে নামি তার অফিসে কাজ করছে, আর এই সুযোগে জুন তার বাড়িতে যায়, তার পুরো ঘরটা দেখতে থাকে। সেখানে ড্রয়ারে সে একটা পুরনো ফোনও দেখতে পায়। সেখান থেকে বেরিয়ে সে ATM-এ আসে টাকা তুলতে, তবে এটা তার অ্যাকাউন্ট নয়, এটা সেই মেয়েটার অ্যাকাউন্ট যার লাশ পাওয়া গেছে। এরপর সে নিজের নামে একটা ভুয়ো বিজনেস কার্ড বানিয়ে নেয়। ইতিমধ্যেই নামি তার একটা মিউজিক CD বিক্রি করার অ্যাড দেয়, আর সাথেই বেসবল খেলা দেখার টিকিট কাটতে চায়, তবে তা পায় না। অন্যদিকে জিমান চলে আসে তার ছেলের জুনের বাড়িতে, তার রুমে ঢুকে তল্লাশি করতে থাকে। সেখানে সে এক মেয়ে ও তার মায়ের ছবি খুঁজে পায়, যেই মেয়েটির লাশই গতকাল পাওয়া গেছে। সাথে ওই নেল পালিশটাও পায় যা ওই লাশের নখে ছিল। সেখানে জিমান একটা বড় সুটকেস পায়, যেই সুটকেসের মধ্যে ছিল অনেক ফোন এবং আলাদা আলাদা ব্যবসার ভুয়ো বিজনেস কার্ড। এরই মধ্যে জুনও সেখানে চলে আসে, তবে ঘরের লকটা খুলতে যেতেই সে দেখতে পায় দরজায় রাখা ছোট্ট তারটি নিচে পড়ে আছে। সে বুঝে যায় তার ঘরে কেউ রয়েছে। জানালা দিয়ে সে জিমান অর্থাৎ তার বাবাকে দেখতে পায়, আর SMS করে বলে অনেকদিন পর দেখা হলো তাই না বাবা। জিমান SMS দেখে বুঝে যায় জুন এখানে এসেছে। তখনই জিমানের ফোনে তারই ছবি পাঠায় জুন। এভাবে তাকে অনেক সময় ঘোরাতে থাকে। শেষে জিমান দেখতে পায় জুন ফোনটাকে হ্যাক করে ছাদে রেখে তাকে SMS পাঠিয়ে বোকা বানাচ্ছে। এটা বুঝেই সে দৌড়ে আবার ঘরে আসে, তবে ততক্ষণে জুন তার ঘরের সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়ে তার সুটকেসটা নিয়ে পালিয়ে গেছে। সেখান থেকে পালিয়ে জুন চলে আসে নামিদের ক্যাফেতে। সেখানে এসে নামির বাবার কাছে ওই স্পেশাল জুসটা চায়। নামির বাবা তাকে বলে এটা মেনুতে নেই, তবে তুমি যেহেতু রেগুলার কাস্টমার তাই তোমাকে দিচ্ছি। রেগুলার কাস্টমারদের মুখ আমি কখনোই ভুলি না। জুন বুঝে যায় নামির বাবা তাকে সন্দেহ করছে। এরপর সে নামির সাথে দেখা করে তার সিডিটা কেনার জন্য। নামিকে সে না চেনার ভান করে, তখন নামি তাকে মনে করিয়ে দেয় সেদিন ক্যাফেতে তাদের দেখা হয়েছে। জুন সিডিটা কেনার পর নামিকে দুটো বেসবল ম্যাচের টিকিট দেখিয়ে বলে আমি এগুলো কোথায় বিক্রি করতে পারবো। আসলে সে নামির টিকিট না পাওয়ার কথা জেনেই এগুলোকে নিয়ে এসেছে। তখন নামি এই টিকিট দুটো তার কাছ থেকে কিনে নেয়। সাথে জুন তাকে তার ভুয়ো বিজনেস কার্ডও দেয়, যাতে লেখা রয়েছে সে একটা ডিজিটাল সিকিউরিটি কোম্পানিতে কাজ করে। নামির বাবা এই সব কিছু দেখতে পায়, আর নামিকে রুমে ড্রপ করার সময় তাকে বলে জুনের থেকে দূরে থাকতে। সে তাকে স্টক করছে। জুনের হাবভাব খুব একটা সুবিধাজনক নয়, তবে নামি তার বাবার কথাটার গুরুত্ব না দিয়েই চলে যায়। রাতে নামির বেস্ট ফ্রেন্ড ইউন আসে তার রুমে থাকতে। আসলে তার মায়ের সাথে ঝামেলা হওয়ায় সে এখানে থাকতে এসেছে। তখন জুনের বিজনেস কার্ড দেখে সে নামিকে টিজ করতে থাকে। জিজ্ঞেস করে জুন কেমন দেখতে। নামি বলে ভালোই দেখতে। নামের সাথে তার অনেক মিলও রয়েছে, আর যদি জুন তার চশমা না পরে এবং ভালো একটা হেয়ার কাট করে তাহলে তাকে আরো হ্যান্ডসাম লাগবে। তার এই সব কথাগুলো জুন শুনতে পায়। এরপর নামির ফোন থেকে তার বাবার ফোনে SMS পাঠায় জুন। একটা লিঙ্ক পাঠিয়ে বলে এটা ইনস্টল করতে, যাতে আবার নামির ফোন হারালে তা ট্র্যাক করতে পারে।
নামির বাবা মেয়ের এসএমএস ভেবে সেই লিঙ্কে ক্লিক করে স্পাইওয়্যারটা ইনস্টল করে নেয়। আর এখন জুন নামির বাবার ফোনেও এসএমএস পাঠায়। বাড়ির গেটের সামনে একটা পার্সেল রেখে তার ছবি পাঠিয়ে নামির বাবাকে বাইরে রাখে। সে বাইরে আসতেই জুন তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। সেই রাতেই পুলিশ ওই জঙ্গল থেকে আরো অনেকগুলো লাশ খুঁজে পায়। এত লাশ দেখে জিমান সুস্থ থাকতে পারে না। প্রতিজ্ঞা করে নেয় সে তার ছেলেকে খুঁজে বের করবেই। পরদিন সকালে নামি দেখতে পায় তার বসের অনেক মিসড কল এসেছে, সাথে তার সোশ্যাল মিডিয়াতেও অনেক এসএমএস এসেছে। আসলে জুন গতরাতে নামির ইনস্টাগ্রামে তার বসের নামে অনেক উল্টো পাল্টা পোস্ট করেছে। নামি দৌড়ে তার অফিসে আসে, তবে কেউ তার কথা বিশ্বাস করে না যে তার ফোনটা হ্যাক হয়েছে। বস তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। কেউ তার কথা বিশ্বাস না করলেও ইউন তাকে বিশ্বাস করে। ইউন তাকে নিয়ে পুলিশ স্টেশনে আসে রিপোর্ট লেখাতে, তবে পুলিশ তার কোনো কথা শোনে না। তাকে বলে এটা যে হ্যাকার করেছে সে নিজে করেনি, তার কি প্রমাণ রয়েছে। পুলিশের কাছে কোনো সাহায্য না পেয়ে তারা দুজন হতাশ হয়ে ফিরে আসে। ঠিক করে কোনো আইটি প্রফেশনালকে ডেকে তার ফোনটা চেক করাবে। এই জন্যই তারা জুনকে কল করে। আর এখন জুন সুযোগ পেয়ে গেছে ইউনকে নামির থেকে দূর করানোর। সে নামির ফোন চেক করে বলে এতে স্পাইওয়্যার ইনস্টল করা হয়েছিল। হ্যাকাররা স্পাইওয়্যার ইনস্টল করে তার সমস্ত কিছু জানতে পেরেছে। স্পাইওয়্যারে ফোনের ক্যামেরা মানুষের চোখ আর মাইক মানুষের কানের মতো ইউজ করা হয়। অর্থাৎ হ্যাকার 24/7 নামির সমস্ত কথা শুনতে পাচ্ছে, তাকে দেখতে পাচ্ছে। জুন বলে সে ফোন থেকে স্পাইওয়্যার ডিলিট করে দিয়েছে। এরপর সে নামিকে বাইরে ডেকে বলে তার ফোনের পাসওয়ার্ড কেউ জানতো কিনা, আর গতকাল রাতে তার বাড়িতে সে একা ছিল কিনা। নামি বলে কাল ইউন তার সাথে ছিল আর সেই তার ফোনের পাসওয়ার্ড জানতো। জুন এবার তার মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। তাকে বলে দেয় ইনস্টাগ্রামে ছবিগুলো নামির ফোন থেকেই আপলোড হয়েছে, অর্থাৎ কেউ নামির ফোনের লক খুলে তার অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলো পোস্ট করেছে। নামি খুব অবাক হয়ে যায় আর এসে ইউনকে জিজ্ঞেস করে সে কি কাল রাতে এসব পোস্ট করেছে। তার এই প্রশ্নে ইউন খুব কষ্ট পায়। জুনের সাথে তার মাত্র 3 দিনের পরিচয়, আর সেই ছেলের কথায় নামি তার বেস্ট ফ্রেন্ড ইউনকে দোষী মনে করছে। এই সব কিছু ভেবে ইউন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জুন এখন নামির বাবার বাড়িতেই রয়েছে। নামির বাবাকে সেখানে বেঁধে রেখে সে এই বাড়ি থেকেই তার সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে। নামির বাবা বলতে থাকে তার মেয়ের যেন সে কোনো ক্ষতি না করে। তবে জুন তাকে বলতে থাকে তুমি জানো তোমার মেয়ের এত কাছে আসতে আমার কতদিন সময় লেগেছে? মাত্র 3 দিন। যতক্ষণ আমার হাতেই ফোন রয়েছে ততক্ষণ আমি যে কেউ হয়ে উঠতে পারি। আমি যে কোনো কিছু জানতে পারি। তোমার কি ভালো লাগে, তোমার কি খারাপ লাগে, তুমি কোন মানুষকে পছন্দ করো, কাকে ঘৃণা করো, কখন খাচ্ছ, সেই সব কিছু আমি তোমার সম্পর্কে জানতে পারি শুধুমাত্র এই ফোন দিয়ে। এই ফোন আমাদের জন্য যতটাই উপকারী ততটাই ভয়ঙ্কর হয়ে যেতে পারে যদি এই ফোন কোনো ভুল মানুষের হাতে পড়ে যায়। এদিকে সারা রাত ধরে বডি খুঁজেই চলেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 7টা মৃতদেহ খুঁজে পেয়েছে তারা। এই সবকিছু দেখে ক্যাং আর ঠিক থাকতে পারছে না। সে জিমানকে বলে দেয় তার ছেলের নামে ওয়ারেন্ট বের করতে। আর এরপর সে সোজা চলে আসে জুনের ফোন রিপেয়ারিং শপে। তবে সেখানে এসে দেখতে পায় তারা আসার আগেই জুন সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়েছে। সেখানে তারা 8 জনের ফোন রিপেয়ার করার রিসিপ্ট খুঁজে পায়। ক্যাং জিমানকে বলে অর্থাৎ 8 জনই ভিকটিম রয়েছে। তখন জিমান জানায় 8 জন নয়, 9 জন ভিকটিম রয়েছে। 9 নম্বরটা নামি নামের একটা মেয়ের। এদিকে নামি তার বেস্ট ফ্রেন্ডের পুরনো ছবি এবং ভিডিওগুলো দেখে খুব কান্না করছিল। রাগে কষ্টে সে ফোনটাকে ছুঁড়ে ফেলে। তখনই তার মনে পড়ে সেই ফোন রিপেয়ার শপের কথা যেখানে সে তার পাসওয়ার্ড দিয়েছিল। সে সোজা সেখানে চলে আসে পুলিশ নিয়ে। এখানে এসে তার সাথে জিমানদের দেখা হয়। নামির কাছ থেকে তারা সমস্ত কিছু জানতে পারে, আর তাদের কাছ থেকে নামি জানতে পারে আসলে এই রিপেয়ারিং শপটা জুনেরই। নামি এটা বিশ্বাস করতে চায় না, তাই সে জিমানের ফোন থেকে জুনের অফিসে ফোন করে, কিন্তু জানতে পারে জুন নামের কেউ এখানে কাজ করে না। এবার নামি শিওর হয়ে যায় জুন সম্পর্কে। নামি তাদের কাছে জানতে চায় তারা জুনকে কেন খুঁজছে। জিমানরা চুপ করে থাকলে নামি বলে বুঝতে পেরেছি। তার মানে জুন মানুষের ফোন হ্যাক করে তাদের প্রাইভেট ফটো ভিডিও ইন্টারনেটে পোস্ট করে দেয়। গ্যাং তাকে সত্যিটা বলতে চাইলেও জিমান তা বলতে দেয় না। এরপর নামি ঠিক করে নেয় যেই ছেলের জন্য আজ তার জীবনটা নরক হয়ে গেছে তাকে সে ধরবেই। সে জুনকে তার বাড়িতে ডেকে পাঠাবে, আর তখনই পুলিশ তাকে ধরতে পারবে। এতক্ষণ নামির ফোনটা সুইচ অফ ছিল, তাই জুন তাদের এই প্ল্যানগুলো শুনতে পারেনি। এরপর নামি ফোন অন করে জুনকে তার বাড়িতে ডেকে পাঠায়। জুন তার চশমা রেখে দেয়, হেয়ার কাট করে নেয়, যেমনটা নামি বলেছিল ঠিক তেমন ভাবে। এদিকে ক্যাং ও জিমান নামির বাড়ির সামনেই থাকে। সেখানে জুন এলে তারা জুনের পিছু করে।
জুনের সন্দেহ হওয়াতে সে নামির বাড়িতে না গিয়ে সোজা যেতে থাকে, পালাতে চায়। তবে সামনেই গ্যাং দাঁড়িয়ে আছে। তারা বলতে থাকে, জুন তুমি আর পালাতে পারবে না। আর এখানেই রিভিল করা হয় বিশাল বড় টুইস্ট। এই জুন আসলে জীবনের ছেলে নয়। জুন বলে, আমি তো জুন নই, আপনারা আমার দিকে বন্দুক কেন ধরেছেন? সে তার ফোনের ক্যামেরা অন করে তাদের ভিডিও বানাতে চায়, তবে গ্যাং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর তারা ছাদে এসে নামির সাথে দেখা করে। নামি জানায় জুন টেক্সট করে বলেছে সে আজ বিজি রয়েছে, তাই আসতে পারবে না। আর এখন নামি তার পুরনো একটা ফোন ইউজ করছে। তখনই জিমানের কাছে থানা থেকে কল আসে। জিমানের ছেলে জুনি যে সমস্ত মার্ডার করেছে তা এখন সবাই জেনে গেছে। তাই জিমানকে পুলিশ স্টেশনে ডাকা হয় আর তারা নামিকে অন্য কোথাও যেতে বলে। গ্যাং নামিকে তার বাবার বাড়িতে ড্রপ করে দেয়, বলে দেয় জুন যে কোনো জায়গায় স্পাইওয়্যার ইনস্টল করতে পারে, তাই একটু সাবধানে থাকতে। তখনই নামি তাদের দেওয়া কার্ডে কিছু লিখে তাদেরকে বলে দেয় যদি কোনো দরকার পড়ে তাহলে সে টেক্সট করবে, শুধুমাত্র টেক্সট করেই কথা বলবে তাদের সাথে। এই বলে নামি বাড়ির ভেতরে চলে আসে। তখনই নামির কাছে জুনের টেক্সট আসে, যেই টেক্সটে জুন তাকে বলেছে তুমি ফোন পরিবর্তন করেছো, আমিও করেছি, আর এটা আমার নতুন নম্বর। ওই নম্বরে কল করতেই তা ওপরের ঘরে বাজতে শুরু করে। নামি ভয় পেয়ে দৌড়ে ওপরের ঘরে যায়, তবে সেখানেও তার বাবাকে না দেখে সে জিমানকে কল করতে চায়, তবে একা একাই ফোন কাজ করতে শুরু করে। নামি চমকে যায় যে জুন তার এই ফোনটাও হ্যাক করে নিয়েছে। তখনই সেখানে সে জুনকে দেখতে পায়। সে জিজ্ঞেস করতে থাকে তার বাবা কোথায়। জুন নামিকে তার বাবার বন্দি রাখার ভিডিও দেখায়। সে নামিকে বলে দেয় জিমানকে টেক্সট করে বলতে সে বাড়িতে সুরক্ষিত আছে। নামি টেক্সট করে দিয়ে তার বাবার খোঁজ করে। জুন কিছু না বলেই বাথরুমে চলে যায়। সে একটা হাতিয়ার নিয়ে বাথরুমে যায় জুনকে মারতে, তবে দেখতে পায় জুন তার বাবাকে বাথটাবে বেঁধে রেখেছে। সে বলতে থাকে তার বাবাকে ছেড়ে দিতে, তবে জুন তাকে হাতিয়ার ফেলে দিতে বলে। নামি হাতিয়ার ফেলে দেওয়ার পর জুন নামির হাত পা বেঁধে ফেলে। এরপর বাথটাবের কল খুলে দেয় যাতে নামির বাবা জলে ডুবে যায়। নামি চিৎকার করে বলতে থাকে তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও। তবে জুন তার কোনো কথা শোনে না, তার মুখে টেপ লাগিয়ে দেয়। আর এরপর নামির বাবার ছবি তুলে তার ফোনের ওয়ালপেপার সেট করে এবং নামিকে বাথটাবে ফেলে দেয় তাকে জলে ডুবিয়ে মারার জন্য। আর সাথে নামির ফোনেও তার ছবি তুলে ওয়ালপেপার সেট করে দেয়। তাদেরকে বাথটাবে ফেলে রেখে বাইরে এসে বসে। তখনই সে ওই কার্ডটা দেখতে পায় যাতে নামি জিমানদেরকে লিখে জানিয়েছিল সে শুধুমাত্র কলই করবে, কোনো টেক্সট করবে না। আসলে নামের সন্দেহ হয়েছিল হয়তো তার এই ফোনটাও হ্যাক হয়েছে, তাই জন্যই সে মুখে বলেছিল শুধুমাত্র টেক্সট করবে আর লিখে জানিয়েছিল শুধুমাত্র কল করবে। এটা দেখে জুন চমকে যায়। সে বুঝে যায় জিমানরা নামের টেক্সট দেখে এখানে চলে আসবে। জুন পালানোর আগেই জিমানরা এখানে চলে আসে। আর এখন জুন তাকে বাবা বলে ডাকে, তবে জিমান তার কোনো কথা না শুনে তাকে বেধড়ক মারতে থাকে। আর গ্যাং বাথরুমে গিয়ে নামিদের বাথটাব থেকে বের করে নেয়। নামির জ্ঞান থাকলেও তার বাবা এখনো সেন্সলেস রয়েছে। এদিকে জুন বারবার বলতে থাকে বাবা আমি জুন, তুমি কেন এত মারছো? আমি তো তোমার জন্যই এমন হয়েছি, খুব কষ্ট হচ্ছে বাবা। জিমান ভেঙে পড়ে। তখন জুন হেসে বলে সত্যি সত্যি ভেবে নিয়েছিলে তাই না? তোমার ওই কাপুরুষ ছেলের দ্বারা এতগুলো খুন করা সম্ভব নয়। জিমান আবার তাকে বেধড়ক মারতে থাকে, জিজ্ঞেস করতে থাকে তার ছেলে জুন কোথায়। তখন জিমান ওই সুটকেসের সমস্ত কিছু চেক করতে থাকে আর সেখানেই দেখতে পায় 0 নম্বর ভিকটিম, অর্থাৎ এই সাইকো সবার প্রথমে জিমানের ছেলে জুনকে হত্যা করেছে। তার আইডেন্টিটি চুরি করে নিজে জুনের পরিচয় নিয়ে বেঁচে আছে। সে ইচ্ছে করেই সমস্ত ডেড বডি ওই জঙ্গলে জুনের নামের ওই গাছটার পাশে কবর দিয়েছে আর সাথে একটা করে গাছের ওষুধও রেখেছে যাতে দুনিয়ার কাছে জুন খুনি হয়ে ওঠে। সবশেষে জুনের ফোনটি পায় যাতে জুনের মৃত্যুর ছবি ওয়ালপেপার সেট করা রয়েছে। এইসব দেখে জিমান একদমই ভেঙে পড়ে। প্রতিশোধের আগুনে সে ওই সাইকোকে মেরে ফেলতে চায়, তবে ওই সাইকো বলে ওঠে আমি সারেন্ডার করছি, আমি জেলে যেতে রাজি আছি, আইনের পথে সাজা কাটতে রাজি আছি। এই সব কিছু শুনে জিমান তাকে মারতে পারে না। তবে নামির এখনো রাগ কমেনি। তার আর বাবার এই অবস্থার জন্য এই সাইকোই দায়ী। এতগুলো মেয়ের হত্যাকারী এই সাইকো। তাই গ্যাংয়ের বন্দুক নিয়ে সে ওই সাইকোকে গুলি করে মেরে ফেলে আর জিমান তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয়। সাথে সাথে নামির বাবারও জ্ঞান ফিরে আসে। আর এত লড়াইয়ের পর নামি এবং তার বাবা আজ বেঁচে গেছে। আসলে এই সাইকো ছেলেটির জন্মের সময় থেকে তার কোনো রেকর্ড নেই, কোনো নাম নেই। সে অন্যের পরিচয় চুরি করেই বেঁচে রয়েছে। আজকের দিনে মোবাইল ফোন আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সম্পর্কে আমাদের থেকেও বেশি জানে আমাদের এই ফোন।
আর এমন অবস্থায় সেই ফোনের অ্যাক্সেস যদি কোনো তৃতীয় ব্যক্তির হাতে পড়ে যায়, এমন কোনো সাইকোর হাতে পড়ে যায়, তাহলে তার পরিণাম কতটা ভয়ানক হতে পারে তাই গল্প আমাদের ভালো করে জানিয়ে দেয়। অবশেষে দেখানো হয় নামি, তার বাবা এবং তার বেস্ট ফ্রেন্ড ইউন একসাথে ক্যাফেতে রয়েছে, আর সেখানে কেউ একজন দূর থেকে তার উপর নজর রাখছে। তবে এবার নামিও সেটা দেখে নেয়, আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।